হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার্স 2023-24-এর 301 পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে তার গাণিতিক প্রশ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান করব। কোশ্চেন নাম্বার 1.3, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে CH4, কারণ গ্যাসটির বাষ্প ঘনত্ব 8। আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, ফলে গ্যাসটির আণবিক ভর হবে 2 গুণ 8 অর্থাৎ 16। এখন CH4 এর আণবিক ভর 12 যোগ 1 গুণ 4 অর্থাৎ 16, ফলে গ্যাসটি হবে CH4। কোশ্চেন নাম্বার 4.2, 50 গ্রাম মার্বেল পাথরকে অতিরিক্ত লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে যে গ্যাস উৎপন্ন হয় STP-তে তার আয়তন কত হবে? মার্বেল পাথরের সাথে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। প্রশ্নে মার্বেল পাথরের পরিমাণ দেওয়া আছে এবং উৎপন্ন গ্যাসের STP-তে আয়তন নির্ণয় করতে বলেছে। বিক্রিয়ার সমীকরণ অনুসারে প্রয়োজনীয় মার্বেল পাথরের পরিমাণ 100 গ্রাম। বিক্রিয়ায় যেহেতু 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের STP-তে আয়তন হবে 22.4 লিটার। ফলে বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা লিখতে পারি 100 গ্রাম মার্বেল পাথর থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। ফলে 1 গ্রাম মার্বেল পাথর থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন হবে 22.4/100 লিটার। এবং প্রশ্নে প্রদত্ত 50 গ্রাম মার্বেল পাথর থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন হবে 22.4 গুণ 50/100 অর্থাৎ 11.2 লিটার। এরপরে কোশ্চেন নাম্বার 4.2 অথবার প্রশ্ন, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? বাণিজ্যিক জিঙ্কে অশুদ্ধির পরিমাণ 35%। যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অশুদ্ধি অংশগ্রহণ করে না, ফলে বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 100 বিয়োগ 35% অর্থাৎ 65%। অতএব 50 গ্রাম অশুদ্ধ জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 50 গুণ 65/100 অর্থাৎ 32.5 গ্রাম। এখন বিক্রিয়ার সমীকরণটি হল Zn প্লাস H2SO4 বিক্রিয়ায় উৎপন্ন হয় ZnSO4 প্লাস H2। প্রশ্নে জিঙ্কের পরিমাণ দেওয়া আছে এবং উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। সমীকরণ অনুসারে প্রয়োজনীয় জিঙ্কের পরিমাণ 65 গ্রাম এবং উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ 2 গ্রাম। ফলে বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা পাই 65 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 2 গ্রাম হাইড্রোজেন। ফলে 1 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 2/65 গ্রাম হাইড্রোজেন। এবং 50 গ্রাম অশুদ্ধ জিঙ্কে উপস্থিত 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে উৎপন্ন হয় 2/65 গুণ 32.5 অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেন। অতএব নির্ণেয় হাইড্রোজেনের পরিমাণ হবে 1 গ্রাম। এরপরে কোশ্চেন নাম্বার 4.6, 3টি রোধের অনুপাত 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি হল 30 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 3টি রোধের অনুপাত 2:3:5। মনে করি রোধ 3টি 2R, 3R ও 5R। এদের মধ্যে সর্বাপেক্ষা কম রোধ 2R। যেহেতু সর্বাপেক্ষা কম রোধের মান 30 ওহম, ফলে শর্তানুসারে 2R সমান 30 বা R সমান 30/2 অর্থাৎ 15 ওহম। অতএব
অপর রোধ দুটি হল 3 গুণ 15 অর্থাৎ 45 ওহম এবং 5 গুণ 15 অর্থাৎ 75 ওহম। এখন রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে 30 যোগ 45 যোগ 75 অর্থাৎ 150 ওহম। আবার রোধ তিনটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি হলে আমরা লিখতে পারি 1/RP সমান 1/30 যোগ 1/45 যোগ 1/75। সমাধান করলে তুল্য রোধের মান হবে 14.52 ওহম। এরপরে কোশ্চেন নাম্বার 4.6 অথবা প্রশ্ন, একটি অফিসে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক 4 ঘন্টা ধরে চলে। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? আমরা জানি ব্যয়িত তড়িৎ শক্তি সমান NWH/1000 BOT, যেখানে N যন্ত্রের সংখ্যা, W যন্ত্রের ক্ষমতা এবং H যন্ত্রটি কত ঘন্টা চলে সেই সময়। যেহেতু 5টি 60 ওয়াটের বাল্ব দৈনিক 4 ঘন্টা চলে, ফলে বাল্বের জন্য দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি 5 গুণ 60 গুণ 4/1000 BOT। আবার 4টি 100 ওয়াটের বাল্ব দৈনিক 4 ঘন্টা চলে, ফলে ব্যয়িত তড়িৎ শক্তি হবে 4 গুণ 100 গুণ 4/1000 BOT। 5টি 40 ওয়াটের পাখা দৈনিক 4 ঘন্টা চলে, ফলে পাখার জন্য ব্যয়িত তড়িৎ শক্তি 5 গুণ 40 গুণ 4/1000 BOT। অর্থাৎ অফিসে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি হবে 3.6 BOT। অতএব 1 মাসে ব্যয়িত মোট তড়িৎ শক্তি হবে 30 গুণ 3.6 অর্থাৎ 108 BOT। এখন প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে খরচ হবে 108 গুণ 6 অর্থাৎ 648 টাকা। এরপরে কোশ্চেন নাম্বার 4.9 অথবা প্রশ্ন, এ ও বি মৌল দুটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। মৌল দুটি কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত? তারা কি জাতীয় যৌগ গঠন করবে? যৌগটির সংকেত কি হবে? এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 7, ফলে ইলেকট্রন বিন্যাস হবে 2-5। বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20, ফলে ইলেকট্রন বিন্যাস হবে 2-8-8-2। যেহেতু এ মৌলটির ইলেকট্রন বিন্যাসের জন্য 2টি কক্ষপথের প্রয়োজন, ফলে এ মৌলটি দ্বিতীয় পর্যায়ে অবস্থিত হবে। এ মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকায় এটি 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। বি মৌলের ইলেকট্রন বিন্যাসের জন্য 4টি কক্ষপথের প্রয়োজন, ফলে এটি চতুর্থ পর্যায়ে অবস্থিত। বি মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকায় এটি 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। এখন বি মৌলটি দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত হওয়ায় এটি একটি তড়িৎ ধনাত্মক ধাতু এবং এ মৌলটি 15 নম্বর শ্রেণীতে অবস্থিত হওয়ায় এটি একটি তড়িৎ ঋণাত্মক অধাতু। আমরা জানি তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক মৌল পরস্পরের সাথে আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হয়। অতএব এ ও বি আয়নীয় অথবা তড়িৎযোজী যৌগ গঠন করবে। এখন বি মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকায় বি মৌলের যোজ্যতা 2। এ মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকায় এ মৌলের যোজ্যতা হবে 8-5 অর্থাৎ 3। আমরা জানি যৌগের সংকেতে তড়িৎ ধনাত্মক মৌলটিকে প্রথমে রাখা হয়, ফলে যৌগটির সংকেত হবে B3A2। এরপরে কোশ্চেন নাম্বার 4.12, 3 কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বনের একটি বন্ধন দ্বিবন্ধন হলে যৌগটির গঠন লেখো। IUPAC নাম লেখো, যৌগের সংকেত দেওয়া আছে।
3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের একটি বন্ধন দ্বিবন্ধন। আমরা জানি কার্বনের যোজ্যতা 4। প্রথম কার্বন পরমাণুটি এক বন্ধন দ্বারা যুক্ত, ফলে প্রথম কার্বন পরমাণুটিতে হাইড্রোজেনের সংখ্যা হবে 3। মাঝের কার্বন পরমাণুটি 3টি সমযোজী বন্ধনে আবদ্ধ, ফলে মাঝের কার্বন পরমাণুটিতে হাইড্রোজেনের সংখ্যা হবে 1। শেষের কার্বন পরমাণুটি 2টি সমযোজী বন্ধনে আবদ্ধ, ফলে শেষের কার্বন পরমাণুটিতে হাইড্রোজেনের সংখ্যা হবে 2। ফলে যৌগটির গঠন হবে CH3 এক বন্ধন, CH দ্বিবন্ধন, CH2। নিচের এই যৌগটিতে কার্বন পরমাণুর সংখ্যা 3, ফলে হবে প্রোপ। কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, ফলে হবে N। 2 নম্বর কার্বন পরমাণুটিতে কার্যকরীমূলক হাইড্রক্সিল থাকায় হবে 2 অল, ফলে যৌগটির IUPAC নাম হবে প্রোপান 2 অল বা 2 প্রোপানল।